আমরা যখন ছোট ছিলাম তখন কিছুদিন পর, মানে 6 বছর 7 বছর পরেই দেখতাম যে আমাদের দাঁত নড়তে শুরু করে দিয়েছে। এবং তার কদিন পরেই দেখতাম সেই দাঁতগুলো নিজে থেকেই পড়ে যেত। কিংবা আমাদের বাবা মা, দাদু দিদিমারা কি করতেন, সেই নড়বড়ে দাঁতের গোড়ায় একটা সুতো বেঁধে হ্যাচকা টান দিয়ে তুলে দিতেন। সেই সময় এই নড়া দাঁত নিয়ে কিন্তু আমরা অতটা চিন্তা করিনি, কারণ আমরা জানতাম যে সেই দুধের দাঁতের জায়গায় একটি স্থায়ী দাঁত আবার আসতে চলেছে। কিন্তু ভাবুন তো, যদি আপনি বড় হয়েছেন এবং তারপর দেখলেন যে আপনার স্থায়ী দাঁত নড়তে শুরু করেছে, সেটি একটি হতে পারে বা একাধিক হতে পারে, তখন তো চিন্তা হওয়ারই কথা, তাই না? কারণ দাঁত শুধু আমাদের মুখের সৌন্দর্য বাড়ায় না, আমাদের কিন্তু খাবার খেতেও সাহায্য করে। তো এখন কথা হচ্ছে, যদি দাঁত নড়তে শুরু করে তাহলে এটার কি হবে? সেই ছোটবেলার মতনই কি পড়ে যাবে, নাকি এটা মজবুত করার কোনো উপায় আছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এসেছি কলকাতার সব থেকে বড় ডেন্টাল ক্লিনিকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন এ শহরের বিশিষ্ট ডেন্টিস্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইডার পডকাস্টে আপনাকে স্বাগতম। আমরা আগেও এই ধরনের ভিডিও আমরা করেছি আপনাকে নিয়ে, কিন্তু এই বিশেষ ভিডিওটা আমরা করতে চাইছি যে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে বড়দের, বিশেষ করে যারা 30 বা 40s এর মধ্যে যারা আছেন, তাদের দাঁত নড়ছে। তো প্রশ্ন থাকবে আপনার কাছে প্রথমেই, সেটা হচ্ছে যে এই দাঁত নড়ার পিছনে কি কি কারণ থাকতে পারে? এই টপিকটা নিয়ে আজ থেকে 5 বছর 7 বছর আগে খুব একটা বেশি ডিসকাশন হতো না। টপিকটা কেন, মানে আগে মানুষ ধরেই নিত যে বয়স হবে, বয়সের সঙ্গে সঙ্গে একটু কারো একটু কম বয়সে, কারো একটু বেশি বয়সে দাঁত ধরবে, দাঁত পড়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা আমাদের বোঝাতেই অনেকদিন সময় লেগেছে, এখনো লাগছে। যে অনেকে আমাকে বলেন এখন যে ডাক্তারবাবু দাঁত তো বয়সের সঙ্গে সঙ্গে নড়বে, পড়েও যাবে, এটা তো স্বাভাবিক। বলি না, এটা তো স্বাভাবিক নয়। এটা আগে আমাদের বুঝতে হবে কেন দাঁত নড়ে পড়ে যাওয়াটা স্বাভাবিক নয়। সেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যেটা হয়, আমাদের তো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় হয়, সেরকমই আমাদের দাঁতগুলো যে হাড়ের মধ্যে বসানো আছে তারও একটা ক্ষয় হয়। কিন্তু সেই ক্ষয়টা এতটা নয় যাতে একটা দাঁত পড়ে যেতে পারে, এতটা কিন্তু জেনারেলি নয়। কিন্তু যদি এরকম হয় যে আমার মাড়ির রোগ রয়েছে, আনট্রিটেড, অনেকদিন ধরে পড়ে রয়েছে, এবং সেই রোগটার মাড়িতে নেই, আস্তে আস্তে ভেতরে গিয়ে যে দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার, দাঁতটা যে হাড়ের মধ্যে থাকে সেই হাড়টাকে খুইয়ে দিয়েছে, এবং যে লিগামেন্ট দিয়ে দাঁতটা হাড়ের সঙ্গে জোড়া থাকে সেটাকেও নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে দাঁত কিন্তু নড়ে। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা অসুখ এরকম নয়, এটা ন্যাচারাল প্রসেস। আচ্ছা, অসুখটা আগে বেশি হতো, যেরকম আগে কিছু কিছু ক্ষেত্রে আমাদের চাইল্ড রেট মর্টালিটি রেট বেশি ছিল, মানে শিশু মৃত্যুর হার বেশি ছিল। যত ওষুধপত্র, নতুন চিকিৎসা পদ্ধতি বেরোচ্ছে, তত এই লাইফ স্প্যান বাড়ছে, মর্টালিটি রেট গুলো কমছে। সেরকমই দাঁতেরও মর্টালিটি রেট, মানে দাঁত নড়ে যাওয়া, পড়ে যাওয়া, এগুলো আস্তে আস্তে আগের থেকে কমছে। এই যে অসুখটা নিয়ে এতদিন ধরে আমরা একটা নামে জেনে এসেছি, এখন নতুন নামে জানছি, অনেকবার অনেক মিডিয়ায় বলেছি। এই অসুখটাকে আগে বলা হতো পায়োরিয়া, এখনো কোনো কোনো সময় লুজলি পায়োরিয়া বলা হয়। পেশেন্টকে কমিউনিকেট করার সময় পায়োরিয়া বলি। অসুখটার এখন যে নামটা এস্টাবলিশড গ্লোবালি, তার সেটা হলো পেরিওডন্টাইটিস। মানে পেরিওডন্সিয়াম, মানে যেটা দাঁতকে সাপোর্ট দেয়, স্ট্রাকচার গুলোকে পেরিওডন্সিয়াম বলে, তার ইনফ্লামেশন বা প্রদাহ এবং তার সঙ্গে বোন লস, এই অসুখটাকে আমরা পেরিওডন্টাইটিস বলি। এই পেরিওডন্টাইটিস হলে যেটা হয় সেটা হলো দাঁতটা ক্রমাগত, যদি আনট্রিটেড থাকে, দাঁতটা কিন্তু ক্রমাগত নড়তে নড়তে পড়ে যায়। তার কারণ হচ্ছে যে আমাদের মুখের মধ্যে তো প্রচুর ব্যাকটেরিয়া আছে। কার মুখে পেরিওডন্টাইটিস হবে এটা কিন্তু কিছুটা ইমিউনোলজিক্যালি এবং জেনেটিক্যালি গাইডেড। মানে আমার যদি বাবা বা দাদুর পেরিওডন্টাইটিস থাকে, আমার কিন্তু পেরিওডন্টাইটিস হওয়ার পসিবিলিটি বেশি। কারণ এটা শুধুমাত্র ব্যাকটেরিয়া থাকলেই হবে না, কারণ এই ব্যাকটেরিয়াটা তোমার মুখে এবং আমার মুখে প্রায় সেম গ্রুপ অফ ব্যাকটেরিয়া আছে, কিন্তু একই থাকবে এক্সাক্ট তার কিন্তু কোনো মানে নেই না। কিন্তু মোটামুটি স্পিসিস গুলো একই রকম। কিন্তু যে ব্যাকটেরিয়াটা তোমার মুখে হার্মফুল নয়, সেটাই আমার ইমিউনিটি এবং জেনেটিক্সে হার্মফুল হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমার কিন্তু পেরিওডন্টাইটিস হবে, তোমার হবে না। তাহলে পেরিওডন্টাইটিস হলে কি হয়, যেটা বললাম, প্রথমে শুরু হয় হচ্ছে মাড়ির প্রদাহ থেকে। প্রথমে হয়তো ব্রাশ করলে রক্ত পড়ছে বা থুতু ফেলে রক্ত পড়ছে, মাঝে মাঝে ফুলে উঠছে, মুখে একটু খারাপ গন্ধ হচ্ছে। তারপরে এটা আনট্রিটেড ফেলে রেখেছি, ঠিক আছে মনে করছে এটা কিছু নয়, করতে করতে এই জিনিসটা
এগিয়ে যায় পেরিওডন্টাইটিস হওয়ার দিকে। এবার আগেকার দিনে তো এই স্টেজে করলেও খুব একটা বেশি মানে ট্রিটমেন্ট ছিল বিষয়টা না। এমন নয় যে আপনার একদিনে বা দুদিনেই দাঁত নড়তে শুরু না করলো, না, মানে এটা একটা এটার একটা ক্রনিক প্রসেস। প্রসেস। আমাকে অনেক পেশেন্ট এসে বলেন, এটাও ভালো কথা বলবেন, হুম। এই দাঁতটা না 4 দিন আগেও নড়ছিল না, এখন দেখছি নড়ছে। নয়, 4 দিন আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি, কিন্তু দাঁতটা নড়ছিলই, অথবা একটু হয়তো কম নড়ছিল, হঠাৎ করে নড়াটা বেড়ে গেছে কারণ নতুন ইনফ্লামেশন হয়েছে, নতুন ইনফেকশন হয়েছে, সেটার জন্য। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে, দাঁত নড়ে গেলেই কি দাঁত তুলে ফেলতে হবে? যেটা হ্যাঁ, চিরদিনের আইডিয়া, দাঁত নড়ে একদম। গেছে মানে যে ওই আমাদের ইংরেজিতে বলে না, ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, সেরকম দাঁত নড়ে গেছে মানে ও আজ নয় কাল পড়বেই। প্লাস দাঁত নড়ে গেলে অধিকাংশ সময় সঙ্গে সঙ্গে তার পেরিওডন্টাইটিস থাকে, সেটা একটা সোশ্যাল এম্বারাসমেন্টও বটে। মুখে খারাপ গন্ধ হচ্ছে, দুর্গন্ধ। খারাপ গন্ধ হচ্ছে, মাঝে 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 ফুলে উঠছে, ব্যথা হচ্ছে, জল খেলে, ঠান্ডা জল খেলে শিরশির করছে, এই সমস্ত কিছু, এটা একটা প্যানোরামা। এই প্যানোরামার এন্ড রেজাল্টটা হচ্ছে মানে দাঁত পড়ে যাওয়া। একদিনে, এক মাসে, 2 মাসে হয় না, ইট টেকস ইয়ার্স। এত দিনের নেগলেক্টের ফলে দাঁত নড়ে যাওয়া, ইগনোরেন্সের ফল হচ্ছে দাঁত নড়া। অ্যাবসলিউটলি। এইবার প্রশ্নটা হচ্ছে, দাঁতটা নড়ে গেলেই কি পড়ে যাবে? আগে কিছু কাজ এই দাঁত নড়ে যাওয়া, দাঁতকে পড়ে যাওয়া থেকে বন্ধ করার জন্য, কিছুদিন ওর লাইফ স্প্যানকে বাঁচানো যাওয়ার জন্য কিছু কিছু এমন কাজ করা হতো যেটা আজকের দিনে বোঝা যায় খুব আনসাইন্টিফিক। কি? যে তার দিয়ে দাঁতটা পাশের দাঁতের সঙ্গে বেঁধে দিল, আচ্ছা। তাতে মনে হয় জিনিসটা শক্ত হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা হলো, আমি বারবার বলছি, যে যেহেতু এটা যে সমস্যাটার জন্য দাঁতটা নড়লো তার চিকিৎসাটা হলো না, 1 নম্বর চিকিৎসাটা হলো না। সেকেন্ড হচ্ছে, শুধু তাই নয়, এই যে তারটা, এর গায়ে আরো খাবার লেগে থাকবে, আরো বেশি প্লাক, যেটা থেকে বায়োফিল্ম, যেটা থেকে ব্যাকটেরিয়া থাকে হবে। অতএব কিছুদিনের জন্য মনে হলো ফিক্স হলো, ওই দাঁতটাকে পড়ে যাওয়াটা ত্বরান্বিত করলাম এই তার দিয়ে বেঁধে দেওয়া। অতএব এই ট্রিটমেন্টটা একটা সময় এসে লোকে বুঝলো এটা খুব আনসাইন্টিফিক ট্রিটমেন্ট। তখন ওয়ার্ল্ড ওভার চার্নিং শুরু হলো, দাঁত পড়ে যাওয়াকে প্রিভেন্ট করার জন্য, নড়ে যাওয়া দাঁতকে প্রিভেন্ট করার জন্য কিছু করা যায় কি। এবার প্রিভেন্টিভ মেজার হিসেবে তো আমরা যেগুলো করতে পারি, যেগুলো সবসময় বলি, মাড়ি রোগের জন্য যা যা করা। এবার আমার কাছে যদি একজন দাঁত নড়ে যাওয়ার পেশেন্ট আসে, আমি আজকের দিনে বলতে পারি, হ্যাঁ, দাঁত নড়ে গেলেই সে দাঁতটা পড়ে যাবে না, তাকে রাখার জন্য উপায় আছে। এবার সেই উপায়টা নিয়ে কথা বলি। এটা দুটো স্তরে কথা বলছি। প্রথম স্তরটা হচ্ছে, তুমি যেটা বলছিলে, অ্যাবসলিউটলি কারেক্ট, যে অসুখটার জন্য দাঁতটা নড়েছে সেটাকে আগে এরাডিকেট করতে হবে। দাঁত নড়াটা তো অসুখ না, দাঁত নড়াটা সিমটম। অতএব দাঁত নড়া কমাতে গেলে জিনিসটা প্রথমে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে লাভ নেই। সেখানে আমরা কি করব, প্রথমে যে কারণে হচ্ছে, যেটা বলছিলাম পেরিওডন্টাইটিস বা পায়োরিয়া, এই অসুখটা ট্রিটমেন্ট করবো। এই অসুখটাকে প্রথমে ট্রিট করতে হবে, আদারওয়াইজ দাঁত নড়ে যাওয়ার ট্রিটমেন্ট করে লাভ নেই। তাহলে তার জন্য আমাদের যা যা করার, মাড়ির চিকিৎসা করার, এসআরপি বলি আমরা, স্কেলিং এন্ড রুট ইনস্ট্রুমেন্টেশন, এখন এসআরআই বলা হচ্ছে। রুট, যে দাঁতের যে গোড়াটা যেটা একদম খারাপ হয়ে গেছে, সেটাকে একদম ক্লিন করা, পরিষ্কার করা, তার জন্য স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে আল্ট্রাসোনিকের। শুধু নর্মাল স্কেলিং এর টিপ দিয়ে হয় না। অনেকে বলেন যে স্কেলিং করলে দাঁত নড়ে যায়, এটা কতটা সত্যি? আমি বলছি, সেটা বলছি। এবার স্কেলিংটা একটা হাফ বেক ট্রিটমেন্ট। মানে আমরা যেরকম ডিম খাই, মানে ডিমটাকে যদি 6-7 মিনিট বাদে আমি সেদ্ধ অবস্থা নামিয়ে ফেলি, আর তারপরে আমি রেগুলার ওটা খেয়ে বলি যে ডিমের কুসুমটা আসলে না তল দলে, ওটা শুধু, তার মানে একটা হাফ বয়েল করে খেয়েছি, আর একটু বেশি দিলে হার্ড বয়েল হতো না। তার মানে শুধু স্কেলিং করলে কিন্তু এইরকম ক্ষেত্রে, যেখানে ট্রুলি পেরিওডন্টাইটিস আছে, দাঁত নড়া শুরু হয়েছে, সেখানে কিন্তু ট্রিটমেন্ট থামা যাবে না। এবার তুমি যেটা জিজ্ঞেস করছো যে স্কেলিং করলে কি দাঁত নড়ে যায়, উত্তরটা একদমই না। প্রবলেমটা হচ্ছে যে অধিকাংশ যেটা বলছি, দাঁতের উপরে না টার্টার জমে যায়। এবার টার্টারটা তো শক্ত পাথরের মতো, 3টে 4টে 5টা 6টা দাঁতকে নিয়ে টার্টারের একটা ব্যান্ড আটকে আছে। তো আমি তো বুঝতে পারছি না যে নড়ছে। যেই টার্টারটাকে পরিষ্কার করবো রুট ইনস্ট্রুমেন্টেশন, সঙ্গে সঙ্গে মনে হবে দাঁত নড়তে শুরু করেছে। আসলে সেরকম না, দাঁতটা নড়েই ছিল, ওই ফলস টার্টারটা দিয়ে বন্ধ হয়েছে। কিন্তু যে ট্রিটমেন্টটা বলছি, এই ট্রিটমেন্টটা করতে গেলে কিন্তু স্কেলিং ফার্স্ট স্টেপ। আচ্ছা। সেকেন্ড হচ্ছে রুট ইনস্ট্রুমেন্টেশন, থার্ড অনেক সময় লেজার লাগে। আচ্ছা। এইটা করে আমি অসুখটাকে রেডিকেট করলাম, পেরিওডন্টাইটিস স্টেবল সিচুয়েশন নিয়ে এলাম। মানে যে রোগটার জন্য দাঁতগুলি নড়ছিল, সেই রোগটাকে ট্রিটমেন্ট করা হলো। কারেক্ট। ওকে। এইবার শেষ অমুক প্রশ্ন, দাঁতগুলোকে তুলে ফেলতে হবে? হ্যাঁ, সেটাই হচ্ছে প্রশ্ন। আমাদের ইনস্টিটিউট এবং আমি এই কাজটা প্রতিনিয়ত করে থাকি, এবং এর সাকসেস রেটও অত্যন্ত ভালো। আচ্ছা। এই ট্রিটমেন্টের নাম অনেকবার অনেক জায়গায় দিনের পর দিন বলছি, ট্রিটমেন্টের নাম ডেন্টাল স্প্লিন্টিং। আচ্ছা।
যে দাঁতগুলো আমার স্টেবল আছে নিয়ার বাই, সেই দাঁতগুলোতে থেকে সাপোর্ট নেব মানে এখানে একটা মিসকনসেপশন আছে, সেটাকে কিন্তু ক্লিয়ার করবো। কারণ এই ট্রিটমেন্ট আমি দেখেছি সেটা কিন্তু হাইলি আনএথিক্যাল এবং ঠিক নয়। অনেকে দেখেছি সাপোর্ট নিতে গিয়ে সবকটা দাঁতকে কেটে রিডাকশন করেছে, কেটে একটা জয়েন্ট ব্রিজ, ক্রাউনার ব্রিজ দিয়ে দিয়েছে। এটা কিন্তু স্প্লিন্টিং নয়। আচ্ছা, এটা একদম সাইন্টিফিক্যালি একদম আনএথিক্যাল, আনপ্রুভেন, নন এভিডেন্স বেসড। এটা কিন্তু করা যাবে না, এটা ট্রিটমেন্ট নয়। আচ্ছা, ট্রিটমেন্টটা হচ্ছে আমরা বন্ডিং ইউজ করব। বন্ডিং মানে এই দাঁতগুলোকে প্রিপেয়ার করবো, আচ্ছা, করার পর দাঁতগুলো সার্ফেস গুলো একটু রাফ করতে হয়। স্যান্ড ব্লাস্টিং বলে একটা প্রসেস আছে, বালি, খুব ফাইন পার্টিকেল বালি দিয়ে সেটাকে ব্লাস্ট করে তারপর এজ করে সেটাকে বন্ডিং দিতে হয়। এবার বন্ডিংটার জন্য আমরা ইপক্সি বা কোনো রেজিন, ফ্লোয়েবল রেজিন ইউজ করতে পারি। এখন তো ভালো কম্পোজিট রেজিন এসে গেছে, কিন্তু একটা মনে রাখতে হবে, শুধু রেজিন দিলে কিন্তু জিনিসটা টাফনেস হবে, স্ট্রিপ দিতে হয়। আচ্ছা, এই স্ট্রিপটা কিসের? এই স্ট্রিপটা গ্লাস ফাইবার। আচ্ছা, গ্লাস ফাইবার, ফাইবার গ্লাসের একটা স্ট্রিপ, ওভেন স্ট্রিপ, সেটা ইমপ্রেগনেটেড উইথ রেজিন, অলরেডি ভেজানো থাকে রেজিনে। জিনিসটাকে একটা ওভেন স্ট্রাকচার দেবে, যেটা টেনসাইল স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ খুব একটা দরকার না, কারণ দাঁতটা নড়ে এরকম ভাবে না, দাঁতটা নড়ে এরকম ভাবে, আগে পিছে টেনসাইল স্ট্রেংথটা অনেক বাড়াবে, তাহলে জিনিসটা একদম প্রপারলি বন্ডেড থাকবে। এবার দুটো জিনিস ক্লিয়ার করা দরকার আছে এখানে। আমার দুটো দাঁত নড়ছে, তাহলে কিন্তু যখন আমি বন্ডিং করব, তাহলে এই যে বন্ডিং ইউনিট, কটা ইউনিটের বন্ডিং হবে, সেটা কিন্তু দুটো নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমাদের দুটো দাঁত নড়ছে, আপনি কেন 4টে বা 6টা লিখেছেন? আমি বারবার বলছি, দুটো দাঁত নড়ছে মানে তার আশেপাশের মিনিমাম যে দাঁতগুলো স্টেবল আছে, এবার দেখুন তার পাশেও একটা দাঁত নড়ছে কিন্তু কম নড়ছে, সেটাকে কিন্তু ফাইনাল অ্যাবার্টমেন্ট করা যাবে না, যেখানে শেষ হবে তার পাশে একটা স্টেবল দাঁত দিতে হবে। অতএব অনেকে জিজ্ঞেস করবেন যে এই স্প্লিট গুলো করতে কিরকম খরচা পড়ে। খরচার ভ্যারিয়েশনটা অনেকটা বড়। পার্ট টুথ 2000 থেকে 5000 টাকা পর্যন্ত খরচা পড়ে, অ্যাকর্ডিং টু দ্য মেটেরিয়াল অ্যান্ড দ্য স্ট্রিপ উই আর ইউজিং। মানে এটা কি ওই পায়োরিয়ার চিকিৎসা সহ? না, পায়োরিয়ার চিকিৎসা বাদ দিয়ে, ওটা বাদ দিয়ে আমি শুধু স্প্লিন্টিংটা বলছি। আচ্ছা, পায়োরিয়ার চিকিৎসাটা আমি তোমাকে বলতে পারবো না এই কারণে, কারণ অনেকে আছে শুধু ফেজ 1 থেরাপি করলে হয়ে যায়, তাই অনেকের আছে তার সঙ্গে লেজার করতে, অনেকের আছে তার সঙ্গে তো ফ্র্যাঙ্ক সার্জারি লাগে, অনেক সময় আছে কিছু দাঁত হালকা নড়ছে, শুধু পায়োরিয়া বা পেরিওডন্টাল চিকিৎসা করলেই দাঁত স্টেবল হয়ে গেছে, সেক্ষেত্রে স্প্লিন্টিং এর দরকারই নেই। কিন্তু যদি দাঁত সত্যি নড়ে গিয়ে থাকে এবং এর পরেও স্টেবল, সেটা মোটামুটি দেখলে প্রথমেই বুঝে যায় যে এই দাঁত স্টেবল হবে না, মোবিলিটি কমবে, বাট উই নিড টু ডু স্প্লিন্টিং। বন্ড করে দিলাম, বন্ড করে এর কিন্তু লংজিভিটি বেশ ভালো, মানে একবার স্প্লিন্টিং করলে মোটামুটি 7 থেকে 10 বছর যায়, যদি না খুব খারাপ কিছু আছে। এইবার এর মধ্যে হচ্ছে গ্রিন লাইন আছে, মানে এর মধ্যে রূপলি রেখা কিছু আছে, সেগুলো বলি। তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি স্প্লিন্টিং উইথ অ্যাডহেসিভ ব্রিজ বলে একটা জিনিস আছে, মানে আমি যখন ওই দাঁতগুলো ফিক্সও করবো, এই যে দাঁতটা পড়ে গেছে এটাকে বানিয়ে দেবো, এই স্প্লিন্টার পার্ট আছে, ওটাকে বানিয়ে দেবো। বানাবো কি করে? দাঁতটা পুরো মুখেই বানাই, আচ্ছা, এই পুরো কম্পোজিট দিয়ে একদম পাশের দাঁতের সঙ্গে রং, শেপ, সাইজ ম্যাচ করে দাঁতটা মুখে বানাই। আচ্ছা, সেটাকে মানে যে দাঁতটা নেই সেটাও তৈরি করবো, সেখানে দাঁত লেগেও গেল, প্লাস বাকি দাঁতগুলো শক্ত হয়ে গেল। So this is called splinting with adhesive bridge. সেটা তো অবশ্যই সময় সাপেক্ষ একটা চিকিৎসা। না, এটা করতে সিঙ্গেল সিটিং, আচ্ছা, একটা সিটিং এ মানে এত রিওয়ার্ডিং। আমি এই কারণে জিজ্ঞাসা করছি, কারণ যেহেতু মানে আমরা জানি যে আপনাদের ক্লিনিকে বহুদূর থেকে পেশেন্ট আসে, আসানসোল হতে পারে, শিলিগুড়ি হতে পারে, বা ভুটান থেকেও পেশেন্ট আসে। আমি বাইরে প্রচুর এনআরআই পেশেন্ট করি, দাঁত নড়ে গেলেই দাঁত পড়ে যাবে এই ধারণা কিন্তু চেঞ্জ করার সময় এসছে। 2-3টে দাঁত নড়ছে, পেশেন্ট খুব সন্তর্পণে আমার কাছে এসছেন যে কথা বলতেও ভয় পাচ্ছি, খেতেও ভয় পাচ্ছি, খুব রিওয়ার্ডিং। যে স্বাভাবিকভাবে না, মানুষ তো প্রথম কথা চিন্তা করে যে আমার দাঁতগুলো সব পড়ে যাবে, সেকেন্ড চিন্তা হচ্ছে তার খেতে অসুবিধা হচ্ছে, থার্ড চিন্তা হচ্ছে তার কনফিডেন্সটা ল্যাক করছে, দেখতে অসুবিধা হয়, স্পেশালি সামনের দাঁত নড়ে গেলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে কথা বলতে অসুবিধা, ফোনেশন চেঞ্জ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমিও 5-6 বছর আগে পোস্টেরিয়ার স্প্লিন্টিং করতাম না, পেছনের দাঁত নড়ে গেলে ফেলে দিতাম। আচ্ছা, এখন কিন্তু পোস্টেরিয়ার স্প্লিন্টিং, আমি এখন খুব র্যান্ডম পোস্টেরিয়ার স্প্লিন্টিং করি, পেছনের দাঁত নড়ে গেছে, হয়তো সেখানে একটা অ্যাডিশনাল প্রসিডিওর লাগবে, হয়তো একটা রুট ক্যানাল করে নিতে হবে বা একটা, কিন্তু এই যে এত কিছু বলছি এর মধ্যেও একটা ডার্কার সাইড অফ মুড আছে। সেটা কি? 100টার মধ্যে 100টা সিচুয়েশনে কিন্তু করা যায় না, সব রোগের ক্ষেত্রেই সমান মানে করা যায় না, ইন দ্য সেন্স করলে ফেলিয়ার হবে এরকম। আমি আমার সিলেকশন প্রসেসটা খুব
স্টেবল। কিন্তু এই মানুষগুলো যদি আমাদের ভিডিও দেখে যদি একটু অ্যাওয়্যার হয়, সচেতন হয়, তাহলে আমার মনে হয় অনেক আগে পৌঁছবে এবং আপনাদের চিকিৎসা করতে অনেক সুবিধে হবে এবং তার আউটকামটাও অনেক বেটার হবে। যেটা প্রশ্ন থাকবে আর কি, আমাদের দর্শকদেরও প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই যে দাঁতের পেছনে আপনি একটা ফাইবার দিচ্ছেন, একটা বন্ডিং এজেন্ট ইউজ করছেন, আচ্ছা এটা কি মানে লোকে বুঝতে পারে, মানে উল্টো দিকের লোক দেখে কি বুঝতে পারবে? একদম না, একে তো আচ্ছা। লিঙ্গুয়াল সারফেস হয়, সেকেন্ড যেটা হয়ও সেটা একদম দাঁতের মতন নয়, কারণ আমাদের কাছে কম্পোজিট না বিভিন্ন শেডে আসে। আচ্ছা, তার দাঁতের যে রংটা এক্স্যাক্টলি, যেমন, আমি শুরু করার আগে দাঁতের শেড সিলেকশন করি যে এই রংটা ওনার জন্য যাবে। আচ্ছা, মানে সেই বন্ডিং এর কালারও ওইরকম? অ্যাবসলিউটলি, কম্পোজিট রেজিনটার কালারও এক্স্যাক্টলি দাঁতের মতো, অতএব আচ্ছা। সেটা দেখে বোঝা যাবে না। এই যে তোমায় বলছিলাম অ্যাডহেসিভ একটা দাঁতে অ্যাড করবো, সেটাও তুমি দেখে বুঝতেই পারবে না, একদম পাশের দাঁতের মতোই রং। আচ্ছা। এবং অনেক সময় হয়, আমি কোনো সময় একটা খেয়ালের বসে করি, হয়তো পাশের দাঁতে কোনো একটা সাদা স্ট্রিক আছে বা ব্রাউন স্ট্রিক আছে, আমার কাছে স্টেন আছে, আমি একটু আমাকে অনেকে জিজ্ঞেস করি নিচের দাঁত দেখা যায় না কেন করো, আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার আপনি কেন করেন, অনেক ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি। আমি ওটা আমি প্যাশনেটলি করি। এই কিছুদিন আগে অগাস্ট মাসে প্রথম দিকে একজন পেশেন্টকে করেছি, করার পর তিনি আমাকে বলছেন ডাক্তার ওই দাঁতটা করলেন, এটা না ঠিক ন্যাচারাল দাঁতের মতন হয়নি। আমি বললাম না, ওটা আপনার ন্যাচারাল দাঁত, যেটা করেছি সেটা পাশের দাঁতটা। মানে উনি বুঝতে পারছেন না যে কোনটা ওনার ন্যাচারাল দাঁত। উনি আমাকে বলছেন ও এটা আমার নিজের দাঁত। তাহলে হ্যাঁ, এটাই আপনার নিজের দাঁত, এটাই বানিয়েছি। বলছে এই আমি গুলিয়ে ফেলেছি। অতএব ব্যাপারটা এতটাই ন্যাচারাল লুকস, এটা করার পর কি কোনো আনন্যাচারাল ফিলিং হয়? হ্যাঁ হয়। আচ্ছা বলি, যেহেতু কম্পোজিট রেজিনটা অ্যাড করা হয়, সো সেই কম্পোজিট রেজিনটার থিকনেস মোটামুটি 1.5 থেকে 2 মিলিমিটার। আচ্ছা, ঠিক আছে। এবার দুটো আনন্যাচারাল ফিলিং হয় বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রথমে যেহেতু দাঁতটা লুজ ছিল, আমি টাইট করে দিলাম, বলছি তো মাত্র 1.5-2 ঘন্টা শেষ, পেশেন্ট বলে টাইটনেস লাগছে। আমি বলি, এবং সত্যি সত্যি আপনি 12 ঘন্টা ওয়েট করুন, দিস উইল গেট অ্যাডজাস্টেড। আর সেকেন্ড হচ্ছে এই যে দাঁতটার কথা বলছি, ভিতরে একটা অ্যাডহেসিভ দিয়ে একটা থিকনেস তৈরি হলো। আমাদের জিভ ও 0.8 মিলিমিটার পর্যন্ত ভেরিয়েশন হলে খুব একটা বেশি বুঝতে পারে না, ব্রেন অ্যাডজাস্ট করে নিতে পারে। তার বেশি হলেই ব্রেন তো অভ্যস্ত নেই, জিভ তো একটা সার্টেন লেভেল অব্দি গিয়ে অভ্যস্ত, এখন একটু পিছিয়ে এলো, ব্রেন রেজিস্টার করতে পারে না। এটা করতেও 12 ঘন্টা সময় লাগে। এটাও সময়ের সঙ্গে ওই মানে আজকে রাতে যে সন্ধ্যেবেলা যদি করি, কালকে সকালের মধ্যে অনেক পেশেন্ট বলে নতুন জিনিস, ঠিক আছে। এখন যেরকম ফিনিশিং পলিশিং সিস্টেম বেরিয়েছে, রাফনেস থাকার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু ওই যেহেতু একটা থিকনেস থাকবে, অসুবিধাটা হবে। কিন্তু ওই একটা রাতি, পরদিন সকালবেলা উঠে আপনি ব্রেকফাস্ট টেবিলে দেখবেন যে কোনো রকম অসুবিধা নেই, না টাইটনেস আছে, বডি অ্যাডজাস্ট করে নিচ্ছে, আর তার সঙ্গে ইয়ে জিভের জায়গাটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, এই অ্যাডজাস্টমেন্ট অফ ব্রেন 12 ঘন্টা সময় নেয়। এই স্প্রিনটার ক্ষেত্রেও তাই, মোটামুটি 6 থেকে 12 ঘন্টা অ্যাডাপ্টেশন টাইমে ব্রেন এই থিকনেসটা আর তার সঙ্গে টাইটনেসটা দুটোকে অ্যাডজাস্ট করে। একজন পেশেন্টের দাঁত নড়ছিল, আপনি তার চিকিৎসা করেছেন, তিনি বাড়িও চলে গেলেন, কিন্তু তিনি বাড়িতে গিয়ে কি কি জিনিস মেনে চলবেন যাতে সেই যে স্প্লিন্টিংটা আপনি করেছেন সেটা যেন দীর্ঘায়িত হয়, তার আয়ু যেন দীর্ঘ হয়? দাঁতটা নড়েছে কেন? দাঁতটা পেরিওডন্টাইটিস ছিল বা পাইরিয়া রোগ ছিল, সেটা যদি আবার ফিরে আসে তাহলে তো এই নড়া দাঁতটার মোবিলিটিটা আবার বাড়বে, সেক্ষেত্রে পুরো স্প্লিনটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এক্ষেত্রে আমার যেটা বলা সেটা হচ্ছে যে যখনই আমি পেরিওডন্টাইটিসের ট্রিটমেন্ট করি বা এই স্প্লিন্টিং করি, পেশেন্টকে তো আগে ব্রাশিং হ্যাবিট দেখিয়ে দিই, বিভিন্ন রকম ব্রাশিং হ্যাবিট। তার সঙ্গে যেটা হয়, এই দাঁতগুলো যেহেতু অধিকাংশ সময় মারি নেমে যায় বা দাঁতগুলো একটু লম্বা লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে যেটা করতে হয়, দুটো দাঁতের ফাঁকে পরিষ্কার করার জন্য এক্ষেত্রে কিন্তু ফ্লস ব্যবহার করা যাবে না, যেহেতু পিছন দিকটা অ্যাবসলিউটলি বন্ডেড। সেক্ষেত্রে এর জন্য ইন্টারডেন্টাল ব্রাশ বলে একজনের ব্রাশ পাওয়া যায়। তবে এটা ডাক্তারবাবুর কাছেই আমিও দেখাই, বা যে ডাক্তারবাবুর কাছেই করুন যদি কেউ করেন, তিনি দেখিয়ে দেবেন, কারণ ইন্টারডেন্টাল ব্রাশ বিভিন্ন শেপ বিভিন্ন ডায়ামিটার হয়। আচ্ছা, পার্টিকুলার ওই পেশেন্টের জন্য কোন শেপ এবং ডায়ামিটার ইম্পর্টেন্ট এবং কোনটা দরকার হবে সেটা তিনি বলে দেবেন যে কোন ব্র্যান্ডে পাওয়া যায়। মোটামুটি সব ব্র্যান্ডেরই মাল্টিপল শেপে আছে, ওয়াইড ন্যারো এরকম না। এটা 2 নম্বর, এটাই মোটামুটি মেনটেনেন্স। আর আরেকটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট ফুড হ্যাবিটের জন্য কয়েকটা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা বলি একদম শক্ত কাঁচা পেয়ারা জাতীয় ফল বা কোনো কিছু কোল্ড ড্রিঙ্কস বা কোনো হার্ড ড্রিঙ্কস এর বোতল সামনে দিয়ে খুলবেন না, বা পেয়ারা জাতীয় ফল জোরে সামনে দিয়ে কামড়াবেন না, বা মাংস একটু তন্দুরি চিকেন টিকেন টাইপের খাবার টেনে ছিঁড়বেন না।
আরেকটা হচ্ছে যদি অনেকের অভ্যাস আছে সুতো পরানোর সময় দাঁত দিয়ে কাটে, টেনে দাঁত টেনে ছেড়ে ছেড়ে দেয়। এই কয়েকটা রেস্ট্রিকশন, সবই খাওয়া দাওয়া নর্মাল, অ্যাবসলিউটলি নর্মাল। আর একটা কথা, এই যে বলেছি পেরিওডন্টাইটিস, এটার জন্য আপনাকে ডাক্তারবাবু বলে দেবেন, আমি বলে দিই সমস্ত পেরিওডন্টিস্ট বা জেনারেল ডেন্টিস্টও বলে দেবেন আপনাকে কতদিন বাদে চেক আপে আসতে হবে ফর রুটিন ক্লিনিং। অনেক সময় হয় স্প্লিন্টের ছোট্ট একটু অংশ ভেঙে গেল, ইউ নিড এ টাচ আপ, বা স্প্লিনটা বছরে বা 1.5 বছরে একবার পলিশিং করার দরকার হয়। আচ্ছা, সেটার জন্য ইউজুয়াল রিপিটেশন টাইমটা হচ্ছে 9 মাস থেকে 1.5 বছর। ডাক্তারবাবু আপনার সিচুয়েশন, আপনার মানে সিচুয়েশন মানে আমি যাও বলছি, পেশেন্ট ডায়াবেটিক, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি অফ পেরিওডন্টাইটিস আছে, পেশেন্ট স্মোকার, পেশেন্টের অলরেডি আগে একবার ট্রিটমেন্ট হচ্ছে, রেকার করেছে, এরকম সিচুয়েশনে পেশেন্টদের 8 মাস 9 মাস একবার আসতে হবে। কিন্তু পেশেন্ট ফার্স্ট টাইম পেশেন্ট, ফ্যামিলি হিস্ট্রি খুব স্ট্রং নয়, পেশেন্ট স্মোকার নয়, আনকন্ট্রোল ডায়াবেটিস নেই, ওরাল হাইজিন প্র্যাকটিস ভালো, এরকম পেশেন্টদের ক্ষেত্রে ইভেন 1 বছর 15 মাস, ইভেন 1.5 বছর বাদে আসলেও চলে। এই কটা বিধি যদি মেনে চলেন, স্প্লিন্টিং এর সাকসেস রেট ইজ ভেরি হাই। তো ঘটনা যেটা হলো, যদি আপনার দাঁত নড়ে, তার তো চিকিৎসা আছে, কিন্তু সেই অবধি পৌঁছবেন কেন? তার আগেই আপনার দাঁতের যত্ন নিন। আর এই দাঁত নড়া নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আমি ডাক্তারবাবুর ক্লিনিকের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেখানে ফোন করেও জানাতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সেও লিখে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।